ফাঁসি চাই, ফাঁসি চাই। রাত পোহালেই ফাঁসি, অথচ মানুষটা তখনও বিশ্বাস করছেন তিনি বাঁচবেন, কারণ তিনি জানতেন তিনি নির্দোষ। জেলের ভেতরে সেই শেষ রাতে যা ঘটেছিল তা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ ফাঁসির মঞ্চের মাত্র 10-12 গজ দূরে দাঁড়িয়ে একজন মানুষ শেষবারের মতো নামাজ পড়ছিলেন, আর তারপর যা বলেছিলেন সেটাই আজ ইতিহাস হয়ে আছে। তিনি অমর কবি, কালজয়ী এক কবি, যিনি সাবলীল ভঙ্গিতে লিখে গেছেন রাজনীতির কবিতা, বিপ্লবের কবিতা। এক যুগেরও বেশি সময় ধরে তিনি জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, অথচ তার জীবনের শেষ পরিণতি হয়েছিল বড়ই করুণ। জামাত ইসলামীকে ধ্বংস করার লক্ষ্যেই সম্পূর্ণ বিনা অপরাধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়ে শেষ করা হয় বলে অভিযোগ ওঠে। ফাঁসির ঠিক আগ মুহূর্তে তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য, যা আজও অনেকের চোখে জল এনে দেয়। বলা হয় তার বদদোয়াতেই আজ স্বৈরাচারী হাসিনা দেশ ছাড়া। হাসিনাকে বদদোয়া দেওয়া সহ মৃত্যুর আগে তিনি ঠিক কী বলেছিলেন, ফাঁসির আগে কিভাবে কাটে তার শেষ রাতটা, তা নিয়েই আজকের এই ভিডিও। শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি তথ্যই হতবাক করে দিবে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে ফাঁসির আগের দিন অর্থাৎ 2015 সালের 20 নভেম্বর দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন পরিবারের সদস্যরা সহ নিকট আত্মীয়রা। প্রায় 30 মিনিটের সেই সাক্ষাতে তিনি পরিবারকে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য উদ্ধৃত করে বলেন, খোদ অ্যাটর্নি জেনারেলও উচ্চ আদালতে স্বীকার করেছেন যে কোনো যুদ্ধ অপরাধের সঙ্গে মুজাহিদের সরাসরি সম্পৃক্ততা নেই। এরপরও যদি তার ফাঁসি কার্যকর হয় তবে সেটা হবে ঠান্ডা মাথার। সাক্ষাৎ শেষে কারাফটকের বাইরে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা জানান তার ছোট ছেলে আলী আহমেদ মাবরুর। 15 নভেম্বর উচ্চ আদালতে রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ার পর থেকেই পরিবার কারাগারে গিয়ে মুজাহিদের সঙ্গে দেখা করার চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু শুরুতে কারা কর্তৃপক্ষের কাছ থেকে আসনরূপ সাড়া মেলেনি বলে অভিযোগ ওঠে। প্রতিটি দিন পরিবারের কাছে যেন এক অনিশ্চয়তার প্রহর হয়ে উঠেছিল। শেষমেশ 2015 সালের 19 নভেম্বর বেলা 12:30টার দিকে পরিবার ও নিকট আত্মীয়রা কারাগার প্রাঙ্গণে গিয়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষাতের আবেদন করেন। আবেদনে 12 জনের একটি নামের তালিকা দেয়া হয়, আর কারা কর্তৃপক্ষ তা বিবেচনায় নিয়ে সাক্ষাতের অনুমতি দেয়। কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে ছেলে মাবরুর বলেন তিনি ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ়। আমাদের বারবার বলেছেন আমি নির্দোষ, আমি নির্দোষ। উচ্চ আদালতে রিভিউ জমা দেওয়ার পরই জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে কোনো নির্দিষ্ট যুদ্ধ অপরাধ বা অভিযোগের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ হয়নি। তিনি আরও জানান, রিভিউ খারিজ হওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ তখনও তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আদেশের কোনো কপিও তিনি হাতে পাননি। মুজাহিদ বলেছিলেন আদেশের কপি হাতে পেলে তবে তিনি আইনজীবীদের সঙ্গে বসতে চান। এরপর তিনি জানান আইনজীবীদের সঙ্গে তার জরুরি কিছু কথা আছে। এ প্রসঙ্গে পরিবারকে তিনি বলেন, নাগরিক হিসেবে তিনি মহামান্য রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক অভিভাবক মনে করেন। বর্তমান রাষ্ট্রপতি নিজেও যেহেতু একজন আইনজীবী ও আইনবিদ, তাই আইনজীবীদের পরামর্শ নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে একটি বিশেষ বিষয় লিখতে চান। মাবরুর জানান, সাক্ষাতের সময় বাবা তাদের ধৈর্য ধরতে বলেছেন, সাহস রাখতে বলেছেন আল্লাহ যদি তার ভাগ্যে শাহাদাত লিখে রাখেন তবে ইসলামী আন্দোলন তাতে আরও বেগবান হবে এবং জাতীয় পর্যায়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাল্লাহ। এই একটি কথাতেই বোঝা যায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তার ভেতরে কোনো ভয় ছিল না, ছিল কেবল এক দৃঢ় বিশ্বাস। তিনি কি প্রাণ ভিক্ষা চেয়েছিলেন? এ প্রশ্নের জবাবে তার আইনজীবী বলেন, যে অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, ঠিক কাকে কখন হত্যার দায় এই দণ্ড, এটাই তার কাছে বোধগম্য হয়নি। ফাঁসির ঠিক আগ মুহূর্তেও তিনি ভেবেছিলেন নির্দোষ প্রমাণিত হয়ে একদিন মুক্তি পাবেন, সেখানে প্রাণ ভিক্ষার প্রশ্নই আসে না। যদিও সে সময় গণমাধ্যমে তার প্রাণ ভিক্ষা চাওয়ার খবর প্রকাশ পায়, এমনকি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক সহ সরকারের কয়েকজন কর্মকর্তাও এমন দাবি করেন, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের পরিবার শুরু থেকেই এই দাবিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে। 20 নভেম্বর দুপুর 1:50 পরিবারের সদস্যরা কারাগারের ভেতরে প্রবেশ করেন, বেরিয়ে আসেন 2:45। এই শেষ সাক্ষাতের প্রতিটি মুহূর্ত পরিবারের সদস্যদের কাছে আজও স্মৃতি হয়ে আছে। সাক্ষাৎ শেষে ফাঁসির আগে যে সেলে রাখা হয়েছিল মুজাহিদকে, সেটি আগে ব্যবহার হয়েছিল জামাত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের ক্ষেত্র। সেই কক্ষ ছিল ফাঁসির মঞ্চের একেবারেই কাছে। একই বছরের 11 এপ্রিল কামরুজ্জামানের ফাঁসির পর থেকে 8 সেলের ওই কক্ষটি ফাঁকাই পড়েছিল। আপিলের রায়ের আগের দিন 15 জুন মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কারা কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, ফাঁসির সময় ঘনিয়ে এলে বন্দীকে ৮ সেলে নিয়ে যাওয়া হয়। মুজাহিদকে যে কক্ষে রাখা হয় সেখান থেকে ফাঁসির মঞ্চ ছিল মাত্র ১০ থেকে ১২ গজ দূরে। এখানেই তিনি শেষ নামাজ আদায় করেন। এশার নামাজের পরেই তাকে ফাঁসির জন্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। গোসল করানো হয়, আর একজন কারা ইমাম এসে তাকে তওবা পাঠ করান। ভাবুন তো, জীবনের শেষ কয়েক ঘন্টা একজন মানুষ কিভাবে কাটান। নামাজ, তওবা আর পরিবারের জন্য উপদেশ। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা এক মামলায় বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদকে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২রা আগস্ট তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১১ সালের ১১ই ডিসেম্বর রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ট্রাইব্যুনাল অভিযোগ ফেরত দিয়ে সুবিন্যস্ত করে পুনর্দাখিলের নির্দেশ দিলে ২০১২ সালের ১৬ই জানুয়ারি তা আবার জমা পড়ে। ২০১৪ সালের ২৬ জানুয়ারি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল, আর ২৫ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল ১ থেকে সরিয়ে ট্রাইব্যুনাল ২-এ পাঠানো হয়, যেখানে অভিযোগের শুনানি নতুন করে হয়। এরপর মুজাহিদের বিরুদ্ধে ৭টি অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল ২। মামলায় তদন্ত কর্মকর্তা সহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৭ জন। আসামি পক্ষে সাক্ষ্য দেন তার ছেলে আলী আহমদ মাবরুর। ৭ মে যুক্তিতর্ক শুরু হয়ে শেষ হয় ৫ জুন। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল ২ শুরুতেই রায় ঘোষণার দিন ধার্য করে। অভিযোগ গঠনের আদেশে তার পরিচিতি তুলে ধরা হয় এভাবে: ১৯৪৮ সালের ২রা জানুয়ারি ফরিদপুরের কোতোয়ালি থানার পশ্চিম খাবাসপুর গ্রামে তার জন্ম। ১৯৬৪ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হয়ে সেখানেই তিনি ইসলামী ছাত্র সংঘে যোগ দেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সে বছরই তিনি ঢাকা জেলা ছাত্র সংঘের সভাপতি এবং আগস্ট-সেপ্টেম্বর নাগাদ তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সাধারণ সম্পাদক হন। ৭১-এর অক্টোবরে তিনি ছাত্র সংঘের প্রাদেশিক সভাপতির দায়িত্ব পান। তার বিরুদ্ধে প্রথমে অভিযোগ ছিল ৭১-এ দৈনিক ইত্তেফাকের তৎকালীন নির্বাহী সম্পাদক সিরাজউদ্দিন হোসেনকে অপহরণ। দ্বিতীয় অভিযোগ ফরিদপুরের হিন্দু অধ্যুষিত ৩ গ্রাম বৈদ্যাডাঙ্গি, মাছিডাঙ্গি ও বালাডাঙ্গিতে হামলা চালিয়ে অর্ধশতাধিক হিন্দুকে শেষ করার সঙ্গে মিথ্যা সম্পৃক্ততা। তৃতীয় ও চতুর্থ অভিযোগ ছিল ফরিদপুরের রথখোলা গ্রামের রণজিৎ নাথ ও গোয়ালচামট খোদা বক্সপুর গ্রামের মোহাম্মদ আবু ইউসুফকে নির্যাতনের। এসব ছাড়াও আরও বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল। তবে মুজাহিদ শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ দাবি করেই গেছেন। বছরের পর বছর ধরে চলা এই বিচারিক প্রক্রিয়া শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছিল সেই এক রাতের ফাঁসির মঞ্চে। সুপ্রিয় দর্শক, ইতিহাস অনেক সময় নিজেই তার রায় দেয়। সময় বলে দেয় সত্যিটা কী ছিল। শুধু একজন মুসলিম হিসেবে এটুকুই বলতে চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। আপনার মতামত কি? একজন মানুষের শেষ মুহূর্তের এই কথাগুলো আপনাকে কতটা ছুঁয়ে গেল কমেন্টে জানান। ইচ্ছে হলে আমিনও লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করুন, আর সাদাকালো টিভি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এমন আরও অজানা ইতিহাস নিয়ে আমরা ফিরে আসছি খুব শিগগিরই।